আমার মেয়ে উত্তরাখণ্ডের দেরাদুনে থাকে। তো উত্তরাখণ্ডের কিন্তু বর্তমান পরিস্থিতি ভয়াবহ অবস্থা, বন্যা পরিস্থিতি, তার সাথে ধস। আর আমার মেয়ে থাকে কিন্তু একদম ওই জায়গাটাতে, যে পয়েন্টে ঘটনাটা ঘটছে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা, মানে এই অবস্থায় কীরকম আমার মেয়ে আছে আর আমার মানসিক অবস্থা কেমন আছে সেই সবটাই দেখাবো। তার সাথে সংসারের কাজ থাকবে প্রচুর, আর রান্না বান্না সেরে রেখে আমাকে যেতে হবে মেয়ের স্কুলে। মেয়ের স্কুল আমাকে ভীষণভাবে ডিস্টার্ব করছে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা আমার সাথেই থাকো, আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আরও আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। মেয়ে উত্তরাখণ্ডের দেরাদুনে থাকে, আর উত্তরাখণ্ড হলো পাহাড়ি অঞ্চল, মানে মেয়েরা কিন্তু পুরো পাহাড়ি জায়গাতে থাকে। সেখানে আমরা সবাই জানি পাহাড়ি জায়গাতে বৃষ্টি বেশি হয়, কারণ পাহাড় থেকে তো আকাশটা খুব কাছেই থাকে, সেই জন্য। তো আগের বছর কিন্তু এরকম হয়নি, মেয়েরা প্রথম ওখানে সিচুয়েশন মানে এরকম পরিস্থিতিতে পড়লো এই বছর। ওখানে মানে পুরো যে হয় না ব্রিজ, মানে এপার ওপার হওয়া যে যোগাযোগ ক্ষেত্র, সেই ব্রিজগুলো কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে ভেঙে গেছে, আর ধস নেমেছে পাহাড়ের গা বেয়ে বেয়ে। আর মেয়েদের থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, মানে মেয়েরা যেখানে আছে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি হয়ে গেছে। আর পাহাড়ে জায়গার চারিপাশে হরিদ্বার থেকে শুরু করে নানা রকম জায়গায় যত রকম যোগাযোগের ব্রিজ আছে সমস্তই কিন্তু ওখানকার মানে বেশিরভাগ ক্ষেত্রে ওগুলো ভেঙে গেছে। তো মেয়েদের স্কুল এখন, মানে স্কুল নয় সরি, এখন মেয়েদের কলেজ কিন্তু আপাতত বন্ধ আছে, কারণ হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিতে ওখানে কিন্তু লোকজন নাজেহাল হয়ে গেছে, মানে যে কোনো জায়গাতে ধস নেমে ভেঙে যাওয়ার, মানে যাতায়াত যোগাযোগ বন্ধ ব্যবস্থা এখন। মেয়েরা মন চাইলেই কিন্তু কোনো জায়গাতে যেতে পারবে না। মাত্র 2 কিলোমিটার, বুঝতে পেরেছো, মেয়েরা যেখানে থাকে সেইখানে কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, মানে জল জমে ওখানকার যে নদী মতন আছে সেই সমস্ত কিন্তু একদম পুরো ডুবে গেছে, আর মেয়েরা একদম ঘরবন্দি হয়ে গেছে। তবে মেয়েরা যেখানে থাকে সেই জায়গাটা একটু উঁচু, সেখানে যদি বন্যা হয় না তাহলে পুরো উত্তরাখণ্ড কিন্তু ডুবে যাবে। ওই মানে বলে এক টুকরো যে টিলা, সেই টিলার মতন যেটুকুনি বেঁচে আছে সেইখানেই আমার মেয়েরা রয়েছে। তো ভীষণ কিন্তু ভয়াবহ অবস্থা। মেয়েদেরকে কোথাও যাওয়া মানে একদম আমি বারণ করেছি, শুধু তোরা হোস্টেলেই থাকবি, আর যদি দরকার হয় কোনো কিছু প্রয়োজনীয় জিনিস সেই নিচে দোকান আছে সেখান থেকেই তোরা নিবি, তার বাইরে কিন্তু তোরা কোনো রকমভাবে যাবি না। মেয়ে বলছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, মানে বৃষ্টি এত মারাত্মক, পাহাড়ি জায়গায় বৃষ্টি। আমরা যেদিন প্রথম গিয়েছিলাম দেরাদুনে, মানে মেয়েকে দিতে আগের বছর, সেই দিন গিয়েই বৃষ্টির মধ্যে পড়েছিলাম, তখন দেখেছিলাম মারাত্মক আকারের বৃষ্টি হয় ওখানে। মানে ভাবা যায় না যে এরকম বৃষ্টি, সেকেন্ডের মধ্যে জল তোমার জমে যাবে, এমনভাবে মনে হবে যেন কোমর সমান জল হয়ে গেছে, মানে এত বৃষ্টি ওখানে হয়। আর মেয়ে বলছে ওখানে যান চলাচল পুরো বন্ধ হয়ে গেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা, কারণ ভেঙে গেছে তো রাস্তা, পাহাড় ভেঙে গেছে, সেই কারণে কিন্তু গাড়ি ঘোড়াও চলছে না। এখন কতদিন চলবে এইরকম বৃষ্টি, কিন্তু ওখানে থামছেই না, প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। আর তার সাথে দেখো আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে, আমাদের চাইতেও অনেক গুণ কিন্তু বেশি হচ্ছে। তো মেয়েকে নিয়ে অনেক চিন্তায় আছি, ভালো একদমই লাগছে না। একমাত্র মেয়ে, বুঝতে পারছো বন্ধুরা, মনের ওপরে কিন্তু মানসিক একটা প্রেশার পড়ছে, যে কি করছে না করছে চোখের সামনে দেখতে পাচ্ছি না। তো ফোনে বলছি, ভিডিও কলে করছি, মানে তবুও যেন মন শান্তি পাচ্ছে না কিছুতেই। তো মানে মনটার মধ্যে না আমার যেন অস্থির করছে, যে কি করব, এত দূরে মেয়েটা গেল না, মানে আর কিছু বলার নেই। মন না চাইলেও মনের ভেতরে যে কীরকম একটা অশান্তি করছে তোমরা বুঝতেই পারছো। মানে এই পরিস্থিতি তোমাদেরকে আমি বললাম যে মন কত শক্ত করে, বলে না মা মেয়ের সম্পর্ক। দেখো বিয়ে হয়েছে আমার অনেক বছর হয়ে গেছে, কারণ কি বলে আমিও তো মা হয়ে গেছি না, সেই জন্য কী মনে পড়ে বলো তো, যে মেয়েটা যেন কেমন আছে, মেয়েটা কি করছে, মেয়েটা যদি হঠাৎ কিছু ওখানে মানে বিপদ এরকম পড়ে, ওদেরকে কে দেখবে, হোস্টেলাররা অত দায় নেই, আর আমরা তো যেতেও পারবো না ওখানে। মানে এই সমস্ত মিলেমিশে না মনের ওপরে কিন্তু একটা মানসিক চাপ পড়ছে। যাই হোক, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করছি, আর তোমরাও প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি উত্তরাখণ্ডের এই সমস্ত জিনিসগুলো থেকে সবাই ওখানে যেন ঠিকঠাকভাবে সেফলি থাকে। তো এই হলো আমার মেয়ের যেখানে থাকার পরিস্থিতি, সবটাই তোমাদের সাথে বললাম। আগে যা হয় আমি তোমাদেরকে জানাবো। আর চৈতালি আমার কাছে এটা জানতে চেয়েছিল, তো আমি চৈতালির সাথে সাথে তোমাদের সবাইকে জানালাম যে এই পরিস্থিতি কিন্তু চলছে এখন। আর কালকে রান্না করেছিলাম আমি চাল কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে।
ওটা কেমন হয়েছিল জানতে চেয়েছিল চৈতালি। ওটা খেতে আমার কাছে তো ভালোই লাগে, তোমাদের কাছে হয়তো অতটা বেশি ভালো লাগবে না, তবে চাল কুমড়ো শাকের চাইতেও বেশি কুমড়ো শাক হয় না কুচি কুচি, সেটা দিয়ে খেলে কিন্তু তোমরা বেশি ভালো খাবে। আর চাল কুমড়ো শাক দিয়ে খেলে একটু কম টেস্টি হয়, মানে ওই কুমড়ো শাকের চাইতে, কারণ কুমড়ো শাক বা লাউ শাকের চাইতে দেখবে চাল কুমড়ো শাকটা একটু কেন আমার মনে হয় টেস্ট কম হয়। তবে চচ্চড়ি যেটা খাওয়া হয় না চাল কুমড়ো শাক দিয়ে, সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর আমার যে মানে বাড়িতে চাল কুমড়ো গাছ হয়েছে, ওর যে আগাগুলো যে আমি খেয়েছি না, সেগুলো তো অনেক কুচি কুচি ছিল, সেই জন্য কিন্তু খুব ভালো খেয়েছি। একটু আগের দিনকে দেখবে আমার ডাঁটাগুলো না সরু সরু ছিল বেশি, সেই কারণে একটুখানি কম টেস্ট লেগেছিল। যাই হোক, তোমরা কিন্তু মিষ্টি কুমড়ো শাক দিয়ে ট্রাই করে দেখবে ডাল দিয়ে, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চৈতালি আমার কাছে আর একটা কথাও জানতে চেয়েছে যে ওই মন্দিরটা দেখেছিল যে আমি বাপের বাড়ি যাওয়ার সময় দেখিয়েছিলাম, মন্দিরটা খুব সুন্দরী না, আমার না যাওয়া হয়নি জানো তো। ওই মন্দিরে আমার মা গিয়েছিল, ওই মন্দিরটা না বেশি দিন হয়নি, হয়তো 5-7 বছর কি হয়েছে এরকম হবে, সেই কারণে আমার কখনো ওইখানে যাওয়া হয়নি। তো কোনো একবার ভেবেছি যাব। মন্দিরটার কিন্তু অনেক বড় এবং তৈরি হচ্ছে ভেতরের দিকে অনেক বড় করে। আর ত্রিপুরা থেকে আমার দিদিরা এসেছিল, ওই মন্দিরে এসে উঠেছিল জানো তো। তো ওরা এসে দেখে গেছে, ওই মন্দিরে থেকে গেছে, কিন্তু আমি এত কাছের হয়েও আমি কিন্তু যেতেও পারিনি, দেখতেও পারিনি। পারমিতা বলেছিল আমার মাকে আমার কাছে এনে রাখতে। প্রথম যখন আমার বাড়িটা মানে হয়েছিল, তখন কিন্তু আমার মা আমার কাছে এসে অনেক দিন করেই থাকতো, এবং ওই অনেক দিন করে থাকার ফলে না নানা রকম প্রবলেম হয়েছিল বাড়িতে, মানে একটা পুরো বাড়ি খালি করে রেখে চলে আসা, সেটা কিন্তু একদমই সেভ নয়। আর তারপরে কি বলতো, দিনকাল একদমই ভালো নয়, তোমরা সবাই জানো। আমি এখন স্কুলে যাব, স্কুলের কাজটা সেরে এসে তারপরে কিন্তু ভাত খাবো। এবার কতক্ষণ টাইম লাগবে জানি না, যাই হোক হুটোপাটা করে আমি কিন্তু 1টার মধ্যে মানে সমস্ত কাজ আমি সেরে ফেলেছি। তো আমি এখন যাব, চলো তোমরা আমার সাথে। এই দেখো কটা বাজে, 1টা না, 1টার থেকে একটু বেশি, 1টা প্রায় কিন্তু 10-এর কাছাকাছি। মায়ের বিষয়টা বলছি বন্ধুরা, দাঁড়াও, তার আগে চলো স্কুলে যাই। আর কি সমস্যা হয়েছে স্কুলের সাথে স্বপ্না আমাকে জিজ্ঞাসা করেছিল, তো আমি বলছি সেটা। তো দেখো একটা টোটো আমি পেয়েছি, এখন তো ভর দুপুর যাকে বলে সে সময়। স্কুল সার্টিফিকেটে মেয়ের বাবার নামের একটা স্পেলিংয়ে গন্ডগোল আছে, তো সেটার জন্য কিন্তু বছর দেড়েক আগে আমরা জমা দিয়েছিলাম স্কুলে। সেই স্কুল এত গাফিলতি করছে, স্কুল কি করছে যে ওই কাগজগুলো তো বোর্ডে পাঠাবে, মেয়ের 10 আর 12-এর রেজাল্টের সাথে কিন্তু ওই নামের স্পেলিংটা ঠিক হয়ে আসবে। দেখো স্কুলের সামনে ফুচকা বিক্রি হয়, মেয়েও কিন্তু এখান থেকে প্রচুর ফুচকা খেত। চলো বন্ধুরা, আজকে একটু সুযোগ পেয়েছি স্কুলের ভেতরটা, মানে ওই সামনের পোর্শনটুকু দেখায়, ক্লাসরুমের ওদিকে তো যাওয়া যাবে না। কালকে মানে আগের দিন যে এসেছিলাম তখন কিন্তু দেখাতে পারিনি সিকিউরিটির জন্য, এখন দেখলাম সিকিউরিটি নেই, তো টুপ করে আমি না একটুখানি ভিডিও করে নিচ্ছি। আমরা এখানে যে ফিস জমা দিই সেই কাউন্টারগুলো এখানে, আর এই কাউন্টারে প্রথম যে লোকটা বসে সেই লোকটা ভীষণ মানে কি বলবো, যাই হোক সে নেই, তো একটুখানি তোমাদের দেখালাম। আমার কাজটা কিন্তু আজকেও হলো না, আমি বাড়ি চলে আসলাম। মেয়ের সার্টিফিকেটের যে কাগজপত্র সমস্ত জমা দিয়েছি, নিউজ পেপারে দিতে হয়েছিল জানো তো, 5,500 টাকা লেগেছিল। তারপরে দিয়েছিলাম কোর্টে এপিটুপিট করে, এই সমস্ত করতে কিন্তু টাকাও লেগেছে, তার সাথে সময় লেগেছে। তারপরে ওই ডকুমেন্টস ওরা বলছে কোথায় আছে, স্কুল জানে না। মানে এই সময় না আমার গন্ডগোল, মানে চিৎকার চেঁচামেচি আমি স্কুলে গিয়ে করেছিলাম যে ইয়ার্কি মারা পেয়েছেন, অতগুলো টাকা দিয়ে জিনিস করেছি, আপনারা ডকুমেন্টস রাখেননি, তাহলে হারিয়ে ফেললে আমাকে আবার নতুন করে করতে হবে, তো মাথাটা গরম হয় কি না। যাই হোক প্রিন্সিপালকে জানানোর পরে তারপর প্রিন্সিপালের কথাতে একটু নড়েচড়ে বসেছে। এখন না হলেও ধরো তাও 1 বছর লাগবে, আর কতদিন যে আমাকে যেতে হবে স্কুলে, মানে আমার পায়ের জুতোর যে বলে না সোল, সেটা মনে হয় ছিঁড়ে দেবে এই স্কুল। মানে চেনা স্কুল, যে মেয়ে 3 বছর বয়স থেকে আমার মেয়ে এই স্কুলে পড়েছে, তারা এরকম ব্যবহার করছে জানো। তখন আমি গিয়ে কালকেও তো খুব মানে এর আগের দিনকেও আমি চিৎকার চেঁচামেচি করেছিলাম, আজকেও আমি করেছি যে কি হয়েছে কি। যে কাউন্টারে জমা দিয়েছিলাম বললাম না প্রথম যে কাউন্টার, সে কাউন্টারের লোকটার নাকি তার আবার স্ট্রোক হয়েছে, কাল গিয়ে শুনি সে আবার হসপিটাল মানে কল্যাণের দিকে নাকি কলকাতাতে ট্রান্সফার হয়েছে। তো যাই হোক আমার কাজটা কবে হয় আমি জানি না, আমার পায়ের জুতো কটা ছেড়ে দেখা যাক। যাই হোক বন্ধুরা, মায়ের যে কথাটা বলছিলাম সেটা বলি। আসলে মা না নিজের বাড়িতেই থাকতে কিন্তু শান্তি পায়। আর আমার মায়ের কি বলো তো, ওই একটু নিরামিষ খাওয়া, একটু এঁটো কাটা, মানে আমাকে বলে যে তোর বিচার নেই। মানে আমার মা কী করে জানো তো,
প্রচণ্ড ছুচিবাই টাইপের, যদি শোনে না ভিডিওতে আমার ওপরে রেগে যাবে, কিন্তু তাও আমি তোমাদের বলছি, যারা দেখবে ছুচিবাই হয় তারা কিন্তু স্বীকার করে না যে আমি ছুচিবাই। তো ওরকম টাইপের আমার তো মনে হয় ভীষণই ছুচিবাই। আর যত বয়স বাড়ছে না সময়ের সাথে সাথে কি এরকম বলো তো, ওরকম টাইপের না বেশি হয়ে যাচ্ছে। তাই জন্য নিজের মধ্যে থাকলে না নিজের নিজের নিয়ম করবে, উপোস করবে, আর নিরামিষে ভরে যাবে জীবন, জানো তো এইসব করার। আমার কাছে আসলে তো আমি খুব বকা দিই, এটা করা যাবে না, তোমার এত উপোস করা যাবে না, এটা তোমাকে খাওয়া যাবে না, মানে নানা রকম খাওয়া যাবে না। আর আমি যদি বলি তোমাকে খেতেই হবে, তাহলে কিন্তু সেটা আবার তার ভালো লাগে না। হ্যাঁ, তো সেই কারণে কি বলতো, খাওয়া দাওয়ারও প্রচুর মানে শোনে না কথা, যাকে বলে বয়স হলে যা হয় আর কি। আর মাকে যখন আমি বলি এখানে এসে থাকার কথা, কি বলে বলো তো, বলে যখন আমি আর হাঁটাচলা করতে পারবো না, আমার যখন বার্ধক্য আসবে, তখন আমি তোর কাছে গিয়ে অবশ্যই থাকবো। তোর কাছে থাকবো না তখন আমি কার কাছে থাকবো? যতক্ষণ আমি পারি ততক্ষণ থাকি। এই হলো আসল কথা। আর বন্ধুরা, এই দেখো আমি তখন যে স্কুলে গিয়েছিলাম আসার সময় পেঁয়াজ নিয়ে এসেছি। এটা 1 কিলো পেঁয়াজ। তোমাদের ওখানে পেঁয়াজ কত টাকা বন্ধুরা? 30 টাকা এখানে বলেছিল, কিন্তু আমি বললাম এত বেলাতে এসেছি, আমার থেকে একটু কম নেন। তখন 25 টাকা নিয়েছে। আমি জানি না তোমাদের ওখানে কত 25 কিনা, কারণ একবার বলাতেই আমাকে 25 টাকা দিয়ে দিল। আর এখানে দেখো একটু ভেন্ডি এনেছে আর টমাটো এনেছে। টমাটো খেতে খুব ভালোবাসি, তবে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য যেন মানে ভীষণই ক্ষতিকর কিন্তু এই জিনিসটা। যাই হোক, আমার ইউরিক অ্যাসিড নেই, তার জন্য কিন্তু আমি ভেন্ডি খাই, মানে খুব কম খাই। 10 টাকার ভেন্ডি এনেছি। আর এখানে 500 টমেটো কত নিয়েছে বলো তো বন্ধুরা? এটা কিন্তু অনলি 20 টাকা, মানে আমি 30 টাকার জিনিস এনেছি। টমেটো অন্য সময় আনলে 500 বলছে, 30 টাকা। আর অনেকটা বেলায় গেলাম তো, তখন বললো যে 20 টাকা। তো আমি নিয়ে নিয়েছি 500। আমাকে বলছে 1 কিলো নেন। আমি বলছি না, 1 কিলো নেবো না, ঘরে 2টো টমেটো এমনিতেও আগের আছে। তো যাই হোক, আমি এগুলোকে ধুয়ে এভাবে রেখে দিচ্ছি, রাতে করে রাখছি সন্ধেবেলা। এখন কিন্তু ইচ্ছে করছে না, স্কুল থেকে আসার পর খুব গরম লাগছিল। আর বন্ধুরা, আজকে যে কই মাছটা করেছি না পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে, দারুণ হয়েছিল খেতে। কিন্তু তোমরা এইভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। আমি জানি তোমরা হয়তো অনেকেই খাও, আর তেল মশলা তো অনেকটা কম দিয়েছি, তোমরা দেখেই হয়তো বুঝতে পেরেছিলে, তবুও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে আর ভিডিওটাকে নিচ্ছি না, কারণ আমার একদম ভালো লাগছে না। আর জানো তো, স্কুল থেকে আসার সময় টোটো পাইনি, হেঁটে হেঁটে এসেছি। তো আজকের মতন এই পর্যন্তই রাখছি। টাটা।